আসা যাবে না, তো সেই জন্য এই যে নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আরও একটি নতুন দিনের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের অন্যান্য দিনের মতোই ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেক আগেই, আর সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি, শুধু এই রান্নাঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল আর নিজের রুমটাকে গোছাবো। বাকি কিন্তু সমস্ত কাজই আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে। আসলে কি বলো তো, এত গরমটা পড়েছে, সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো না গোছালে একটু বেলার দিক করে হয়ে গেলে তখন প্রচণ্ড গরম লাগে আর কিছু কাজ করতে পারি না। তো সেই জন্য অফ ক্যামেরাতে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আজ আবার অনেক কাচা ধোয়া আছে, তো সে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসেছি কলপাড়ে। তো সবগুলো এক এক করে সারবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। প্রথমেই আমি আমার পরিবারের বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে নিই। তো যে সকল বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিও দেখো, আমার পুরনো বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তো তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। আর তোমরা যে আমার প্রতিদিনের ভিডিওগুলো তোমাদের অমূল্য সময় থেকে সময় বের করে দেখছো, তো তার জন্য তোমাদের প্রতি রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর আজ যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকো, তো তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তবে হ্যাঁ, শুধু সাবস্ক্রাইব করলে ভিডিও দেখলে না, এটা করো না, কারণ এখন আমি দেখছি অনেক নতুন বন্ধু আমার পরিবারে আসছে, শুধুমাত্র সাবস্ক্রাইব করে চলে যাচ্ছে, তারপরে কিন্তু আর তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না, আমার ভিডিওতে কোনো কমেন্ট আসছে না। তো সেই জন্য বলবো, যদি ভিডিও দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভিডিও না দেখো তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ এটাতে দুজনেরই ক্ষতি হয়, তোমারও ক্ষতি আমারও ক্ষতি। তো তাই প্লিজ, কারো উপকার না করতে পারলে কারো উপকার করা উচিত নয়। তো সেই কারণে বলবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু করার দরকার নেই। কাল আমার পরিবারে এক নতুন দিদিভাই এসেছে। তো দিদিভাইটির নাম তনিমা ডেইলি লাইফস্টাইল, আইডির নাম তো আমি জানি না, আশা করছি হয়তো দিদিভাইয়ের নাম তনিমা হবে। তো যাই হোক, আমি তো জানি না। দিদিভাই, তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি কমেন্টের মাধ্যমে জানিও তোমার নাম কি। আর তোমাকে আমি তুমি দিয়েই বললাম, অপরাধ নেবে না, কারণ আমরা এখানে এই প্ল্যাটফর্মে যারা কাজ করছি সবাই কিন্তু বন্ধু, সবাই অনেক আপন। তো সেই জন্য আমি মনে করি যে আপনিটা হয়তো অনেকটা দূর দূর মনে হয়, তো সেই জন্য তুমি দিয়ে বললাম। যদি কিছু না মনে করো তাহলে তুমি কমেন্ট করে জানিও, আর যদি বলো আপনি দিয়ে বলতে তাহলে কোনো সমস্যা নেই, আমি আপনি দিয়েও বলতে পারি। তো ওইদিকে দেখো, নিজের রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর এখন ছেলের বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে দিলাম। তো ছেলেকে তো এই মাত্র ডেকে ডেকে তুললাম, তো কিছুতেই উঠতে চাচ্ছে না। আসলে কি বলো তো, রাত্রে এত গরম, সত্যি ঘুম ধরে না। তো সেই জন্য সকালে ঘুম ভাঙতে আমরা তো একটা চাপের মধ্যে থাকি, তো সেই জন্য আমাদের ঘুম পেলেও আমাদেরকে উঠে যেতে হয়, কিন্তু ছেলেদের তো আর সেরকম ব্যাপারটা নেই। আর যেহেতু ওর এখন স্কুল সব ছুটি, তো সেই জন্য আরও সেটাতে সেই সুযোগটা নিয়ে নিচ্ছে, আর তাই খুব বেলা করেই এখন ঘুম থেকে উঠছে। আর চাষের কাজও শেষ হয়ে গেছে, কোনো রকম কোনো টেনশনও নেই। তো তাই তো এই যে দেখো, ছেলের বিছানাটাকেও এখন সুন্দর করে ঝেড়ে আবার বেড কভারটাকে বিছিয়ে দিলাম। আর এই গরমে একটু সকাল সকাল না উঠলে কিন্তু কোনো কাজই ঠিক মতো করে করতে পারবো না, কারণ এতটাই গরম পড়েছে। ঠিক 10টা-11টার পর তো আর বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা রোদের তাপমাত্রা। তো আজকে পরে তো আমি ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি, আজকে আমাদের এখানে ছিল তাপমাত্রা 42 ডিগ্রি। তো সেই জন্য 10টার পর থেকে আর বাইরে তাকানো যাচ্ছে না, এতটাই গরম ছিল। তো অনেকটাই সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আর যতই বলি কাজগুলো গুছিয়ে নেব বললেই কি আর গুছিয়ে নেওয়া যায়? যতই তাড়াহুড়ো করি না কেন, সেই তো রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে উঠতে 12টা সাড়ে 12টা তো বাজবেই।
তো আমার তো এরকমই টাইম লেগেছে। অনেকেই মনে করে হাউসওয়াইফ মানে তারা বেকার, তাদের কোনো রকম কোনো যোগ্যতা নেই। অনেকের কথা কেন বলবো, আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকে খুব অযোগ্য মনে করি। আমরা একটা চিন্তাধারার মধ্যেই নিজেদেরকে বেঁধে রাখি যে আমরা তো হাউসওয়াইফ, আমাদের কিছু যোগ্যতা নেই, তো আমাদের কোনো কিছু করার নেই। কিন্তু আমার মনে হয় সবথেকে বড় যোগ্যতা হলো সংসার সামলানো, সংসারের দায়িত্ব পালন করা। এটাই হলো সবথেকে বড় কাজ। আর এটা যে করতে পারে সে কখনো অযোগ্য হতে পারে না, তার কোনো যোগ্যতা নেই এটা বলা ভুল। তো একটা অফিসে কাজ করলে তাকে তো 8 ঘন্টা কিংবা 12 ঘন্টা ডিউটি করতে হয়, তারপর তার ছুটি হয়ে যায়। কিন্তু আমাদের এখানে সারা দিন মানে 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতে হয়। তো সেই জন্য আমি মনে করি যে একজন হাউসওয়াইফের অনেক যোগ্যতা। সংসার চালানো, সংসারকে পরিচালনা করার জন্য অনেক রকম বুদ্ধি, প্ল্যান, প্রোগ্রাম করতে হয়, আর সেটা একমাত্র হাউসওয়াইফরাই পারে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছাদ বারান্দা সব ঝাঁট দিয়ে দেওয়া হলো, আর বিছানাগুলো গুছানো হয়ে গেল। আর এখন দরজা জানালাগুলো সব বন্ধ করে দেব, কারণ এরপর থেকে রোদের যে একটা ঝাঁঝ আসবে, তো ওইটাতে কিন্তু ঘরের মধ্যে ঢুকবে আর প্রতিটা ঘর একদম সে আগুনের মতো হয়ে যাবে। তো তাই দরজা জানালাগুলোকে বন্ধ করে দিলে তো কিছুটা হলেও একটু ঠান্ডা থাকে। তবে এখন আর ছাদে আসি না, তো এখন তো দুপুরবেলা মায়ের রুমটাতেই সবাই মিলে ঘুমাই। আর এই যে দেখো, মানি প্ল্যান্টগুলোও যেন একদম শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে রোদ গরমে। তো ওদেরকে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন জানালাতে আবার তুলে রেখে দেবো। রেখে ও বিছানা থেকে তুললাম, ও আবার সেই বিছানা থেকে আবার আমার বিছানাতে এসে শুয়ে পড়েছে। তো একদমই উঠতে চাচ্ছে না। তো যাই হোক, দেখো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে অনেক কাজ আছে সেগুলোকে সারি। আর এখন দেখো নিচে এসে জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড় ভেজানো হয়েছে। তো ছেলে গিয়েছিল তার পিসিমণিদের বাড়িতে, তো সেখানেও অনেকগুলো জামা কাপড় নিয়ে গিয়েছিল। আর এই কয়েকদিন ধরে কাজের জন্য তো আর কাচা ধোয়া সেরকমভাবে কিছুই করতে পারিনি। তো আজকে ভাবলাম সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেবো। তো এখন এই যে সমস্তগুলো কেচে নিচ্ছি। আর এখানটাতে এত রোদ, মানে একটু পরে আর এখানটায় বসা যায় না, তো সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এখন দেখো, আমি স্নান ধান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত ফটোগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজকে আছে নেপুর অঙ্ক পরীক্ষা, তো তাই ঠাকুরের কাছে প্রণাম করতে এসেছে। তো আমাকে বলছে যে জেঠিমা, আমার আজকে অঙ্ক পরীক্ষা আছে। আমি বললাম ঠিক আছে, ঠাকুরের কাছে ভালো করে আশীর্বাদ চেয়ে নে, ঠাকুর যেন ভালো করে তোর বুদ্ধিটা খুলে দেয়। ঠাকুরের কাছে প্রণাম সেরে আর এখন আমাকে প্রণাম করবে বলছে। তো তাই আমি একটু ঠাকুরের সামনে থেকে সরে এলাম, কারণ ঠাকুরের সামনে তো প্রণাম নিতে নেই। তো প্রণাম করে ওরা সবাই চলে গেল পরীক্ষা দিতে। আর এখন বাজে মাত্র 9:30। তো 9:30 থেকেই ওরা স্কুল যাওয়ার জন্য একদম। তো এই দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে আর এখন ওই সকাল 9:30 মতো বাজে, কিন্তু বাইরে রোদটা দেখলে মনে হবে যেন দুপুর 2টো বেজে গেছে। প্রচণ্ড পরিমাণে গরম, এই ছাদে তো আর আসা যাবে না। তো সেই জন্য এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি, আলু আর পেঁয়াজটা নিয়ে যাব। তো নিয়ে গেলে আর ছাদে আসবো না, সে একদম রাতে। এই কদিন আর ছাদে আসছি না, 2 দিন হলো আর ছাদে দুপুরে ঘুমাচ্ছি না, কারণ এতটাই গরম ছাদে আর থাকা যাচ্ছে না। তো সংসারের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করলাম, পুজো হলো। এবার পেট পুজো করব, পেট পুজো করার পর তারপর রান্নাবান্না। তো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর আরও একটা কথা বলবো, তো যে সকল বন্ধুরা, আমি হাঁপিয়ে গেলাম, তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, শুধু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো দেখো, অন্তত সপ্তাহে 3-4টা অন্তত ভিডিও দেখো কম করে, কেননা এমনটা হয় যে আমরা প্রতিদিন প্রত্যেকের ভিডিও দেখতে পারি না। তো যতটা সম্ভব একটু দেখার চেষ্টা করো, নাহলে কি হবে বলো তো, তোমারও ক্ষতি আমারও ক্ষতি। মানে ওই সাবস্ক্রাইবটা ইউটিউব কেটে নেয় 1 মাস পরে। সাবস্ক্রাইব করলাম, ভিডিও দেখলাম না, তাহলে ওটাতে কোনো লাভ নেই। তো সেই জন্য বলবো, প্লিজ যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করো, প্রতিদিন ভিডিওগুলো দেখবে আর সুন্দর একটু করে কমেন্ট করে দেবে। আর তোমাদের এই কমেন্টগুলোই আমাকে অনেকটাই মোটিভেট করবে নতুন করে ভিডিও বানানোর জন্য। তো চলো, ফ্যান বন্ধ করে কথা বলছি তোমাদের সাথে। আর দেখতেই পাচ্ছ মুখের অবস্থাটা কি হয়েছে, পুরো একদম ঘামে ভিজিয়ে দিচ্ছে। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। নিচে এসে আগে নিজে অল্প করে 2টি টিফিন করলাম। তো টিফিন করার পর এই যে সবজি কেটে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না করব এঁচোড়। তো স্নান করতে যাওয়ার আগেই কিন্তু আমি এঁচোড়টাকে কেটে ফালি করে রেখে দিয়ে গেছিলাম জলের মধ্যে ভিজিয়ে। আর এইভাবে রাখলে না
এঁচোড়ের আঠাটা অনেকটা মরে যায়। তো ধুয়ে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম। তো এসে আবার এঁচোড়টাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এঁচোড় কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। ওই এঁচোড়ের যে বীজগুলো থাকে, ওই বীজের ভেতরে যে ওই পাতলা আস্তরণটা থাকে, ওটা ছাড়াতে আমার ভীষণই বিরক্তি লাগে। তো ওইটা ছাড়াতে কিন্তু আমার অনেকটাই সময় চলে গেছিলো। আর এদিকে হবে থোড় ভাজা। তো মাকে বললাম থোড়টা কেটে দিতে, তো মা থোড়টা কেটে দিয়েছে আর আমি এঁচোড়টা এখানে কেটে নিচ্ছি। ওইদিকে উনুনে ভাতটা বসিয়ে এখন দেখো প্রেসার কুকারে থোড়টাকে সেদ্ধ করে নেব। তো থোড়টা না মানে একটু বয়স হয়ে গেছিলো, তো শক্ত শক্ত। মা বলল যে একটু প্রেসারে দিয়ে দিলে ভালো নরম হয়ে যাবে। তো সেই জন্য এখন প্রেসারে বসিয়ে দিলাম, আর একটা সিটি পড়লে কিন্তু হয়ে যাবে। আজ দুপুরে তেমন বিশেষ কিছু রান্না করছি না, ওই থোড় ভাজা করব আর এঁচোড়ের ঝোল। আর গতকালের মতো দিয়েছি একটু উচ্ছে আলু ভাতে। গতকাল উচ্ছে আলু ভাতে মাখাটা খুব ভালো লেগেছিল, মায়েরও খুব পছন্দ হয়েছে, আমাদেরও খুব পছন্দ হয়েছে। তো তাই ভাবলাম ভাজার থেকে বরং ভাতেটাই ভালো। বেশি এই গরমের মধ্যে বেশি তেল মশলা খাওয়া কিন্তু একদমই উচিত না, আর খেতেও ইচ্ছে করছে না। তো সেই জন্য দেখো একসাথে সমস্ত মশলা বেটেই এঁচোড়টা রান্না করব। আর ওইদিকে আমার কিন্তু থোড় ভাজা হয়ে গেছে। আর যেহেতু 3টে তরকারি, তেমন একটা সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর এই গরমের মধ্যে সত্যি কিছু খেতেও ইচ্ছে করছে না। তো টক কিছু হলে ভালো হতো। তো টকের জন্য ওই আমের আচার করে রেখেছিলাম গত বছর, তো ওই আচারটা এখনও পর্যন্ত আছে। তো ভাবলাম ওইটাই আগে শেষ করে ফেলি, নাহলে কিন্তু ওইটা থেকে গেলে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। 1 বছর খানিক হয়ে গেল। তো সেই জন্য ওইটাকে মানে আম ছিল, কাঁচা আম ছিল, টক করলে টক করা যেত, কিন্তু ভাবলাম যে না, ওইটা আগে খেয়ে শেষ করি, তারপর বাকি আবার আচার বানাবো। আর এই যে দেখো এখানে সমস্ত মশলা আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো একসাথে বেটে একটু জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে আর মশলাটাকে ভেজে ভালো করে কষিয়ে এখন ভেজে রাখা এঁচোড়গুলোও দিয়ে দিলাম। আর এঁচোড়টাকে দিয়ে একটুখানি কষিয়ে এখন গরম জলটা দিয়ে দিলাম। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো একবার তোমাদের একসাথে এক ঝলক দেখিয়ে দিই। এই যেখানে আছে থোড় ভাজা, আর এখানে আছে আমার এঁচোড়ের তরকারি। একদম হালকা করেই রান্না করেছি, তো লঙ্কা গুঁড়ি দিয়েছি বলে একটু লাল লাল কালার হয়ে গেছে। আর ওইখানে আছে আমার হাঁড়িতে ভাত। এখন উচ্ছে আলুটা বের করিনি, উচ্ছে আলুটা বের করে মেখে নেব পরে। আর এখন দেখো চলে এসেছি একদম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। তো সবাই খেতে বসে গেছে, আর একটা মেয়ে খাচ্ছে বাইরে। তো ও কাজে এসেছিলো, ওই আমাদের গরুটার জন্য খড় বওয়া হচ্ছিল, তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমরা এখানে খেয়ে নিচ্ছি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা এখন সেরে ফেলি। আর এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি মায়ের রুমটাতে। আর এই রুমটা এত ঠান্ডা না, পুরো এসি রুমের মতো। সত্যি মাটির ঘরের এটাই সুবিধা, গরমকালে খুব আরাম। তো এটা একদম মিডিলের ঘর, তো সেই জন্য ভীষণ ঠান্ডা লাগে এই রুমটাতে, মানে পুরো এসি রুম। একটা সময় পর তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো রাতের রান্নাবান্না কি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো রাতের জন্য একটু করেছি বেগুন ভাজা, বড়ি ভাজা, এটা মাখাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে তিল বেটে রেখেছি, পেঁয়াজ ভাজা আর লঙ্কাকে, কাঁচা লঙ্কাকে, মানে কাঁচা নয়, পেকে গিয়েছিল লঙ্কাগুলো, ভাজা করে রেখেছি। তো এটা আমার ছেলের খুব পছন্দ, তিলের বাটা দিয়ে জল দেওয়া ভাত খাওয়ার। তো জল দেওয়া ভাত তো রেখেছি, আর এই গরমে কেউ আর কিচ্ছু খেতে চাচ্ছে না, তো সেই জন্য জল দেওয়া ভাতই রেখে দিয়েছি। বন্ধুরা আজকের মতো আমার ছুটি। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিয়েছি। আর আজকে থালা বাসনও ধুয়ে নিয়ে চলে এসেছি। অল্প থালা বাসন ছিল, তাই ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে প্রতিদিনের মতো 1 ঘটি জলও রেখে দিলাম। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ক্যামেরাটা কেন যে এরকম হচ্ছে, ভিডিওগুলো কেমন যেন একটা হয়ে যাচ্ছে, ক্যামেরাটার কোনো প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।